দর্শক, অর্থনৈতিক ফ্রন্টে সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে যে পরবর্তী কিস্তি আইএমএফের সাথে আমাদের যে প্রোগ্রাম চলমান বাংলাদেশের, সেই কিস্তি পাওয়ার আগে যে রিভিউ হবে এই জন্য আইএমএফ কিন্তু একটা বেশ বড়সড় শর্তের গুচ্ছ দিয়েছে নির্বাচিত সরকারকে, কেন্দ্রীয় ব্যাংককে। এর মধ্যে বেশ কঠিন শর্ত আছে কিছু, আবার কিছু শর্ত আছে যেগুলো ভালো। রিপোর্টটি করেছেন আমার সহকর্মী তাকি মোহাম্মদ জুবায়ের। কী অবস্থা, কী কী শর্ত আসছে যেগুলো, এবং এগুলো আমাদের জন্য কি হবে একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। আপনি জানেন যে মঙ্গলবার এবং বুধবার আইএমএফ এর মিশন এর কর্মকর্তা এবং সাউথ এশিয়ান যে চিফ যিনি, পাশাপাশি বাংলাদেশের যিনি প্রধান, মানে মঙ্গলবার এবং বুধবার কয়েকটা মিটিং হয়েছে এবং মিটিংয়ে প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই বৈঠকে তারা মূলত, এটা একদম প্রাথমিক আলোচনা, বাংলাদেশের জানেন যে $4.7 বিলিয়ন একটা ঋণের প্যাকেজের মধ্যে আছে বাংলাদেশ আইএমএফের, এবং যেটা পরবর্তীতে আরও $80 কোটি বাড়িয়ে $5.5 বিলিয়ন যে প্যাকেজটা চলছে। এই প্যাকেজের ডিসেম্বরে কিন্তু একটা কিস্তি ছাড়ার কথা ছিল, অন্তর্বর্তী সরকার তখন ক্ষমতায়, কিন্তু আইএমএফ তখন জানিয়ে দিয়েছিল যে তারা একটা নির্বাচিত সরকারের সঙ্গে ঋণের প্যাকেজটা কন্টিনিউ করতে চায়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ওই সময় ঋণের কিস্তিটি ছাড় করতে রাজি হয়নি। সেই হিসেবে আগামী জুন মাসে পরবর্তী কিস্তি ছাড়ের সময়, অর্থাৎ জুন মাসে আর একটা কিস্তি ডিউ হবে এবং ডিসেম্বরের যে ডিউ কিস্তি, অর্থাৎ দুটো কিস্তির ছাড়ের সময় হলো আগামী জুনে। এবং এই কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা করার জন্য তারা বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলেছে, সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে কথা বলেছে, এবং কথা প্রসঙ্গে তারা বেশ কিছু শর্ত তারা দিয়েছে। কিছু শর্ত পুরনো ছিল, এর মধ্যে আবার কিছু নতুন শর্ত তারা সংযুক্ত করেছে। এবং তারা কিন্তু আগেই বলেছিল যে তারা নতুন সরকারের সংস্কার কর্মসূচি কীভাবে আগায় নিয়ে যায় এটা তারা পর্যবেক্ষণ করবে এবং তার উপরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। ইভেন আপনি জানেন যে বর্তমান ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের যে নতুন একটা ক্রাইসিস, অর্থাৎ আমাদের যে জ্বালানি ক্রাইসিস যে মধ্যে আমরা পড়েছি, সেই ক্রাইসিস ওভারকাম করার জন্য কিন্তু বাংলাদেশ অলরেডি নতুন আরও লোনের সন্ধানে আছে। তারা এডিবির সঙ্গে কথা বলেছে, আইএমএফের সঙ্গে কথা বলতে চাচ্ছে এই বিষয় নিয়ে, নতুন লোনের প্যাকেজ চাচ্ছে, পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তারা কথা বলছে। অর্থাৎ নতুন চাপ, পাশাপাশি পুরনো ঋণের কিস্তি ছাড়, দুইটা বিষয় মিলে বাংলাদেশ যখন চাপের মধ্যে আছে, তখন আইএমএফ, মজার বিষয় হলো, তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এবং এর মধ্যে কিছু শর্ত আছে, যেটা হলো পলিসি রেটের বিষয়ে তারা একটা শর্ত দিয়েছে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যে ইন্টারেস্ট রেটটা বেঁধে দেয়, যেটাকে আমরা পলিসি রেট হিসেবে চিনি, বা নীতি সুদ হার হিসেবে যেটাকে আমরা চিনি, অর্থাৎ বর্তমানে নীতি সুদ হার 10% আছে দীর্ঘদিন ধরে, আপনি জানেন। এবং কথা ছিল যে এর আগের যে গভর্নর ছিলেন হাসান এইচ মনসুর, উনি কথা দিয়েছিলেন যে 7% না নেমে আসা পর্যন্ত উনি পলিসি রেট 10-এর নিচে নামাবেন না, ইনফ্লেশন 7% না আসা পর্যন্ত। কিন্তু ইনফ্লেশন 7% আসেনি, উনি পলিসি রেট নামাতে পারেননি। কিন্তু এখন আইএমএফ আরও কড়া শর্ত দিয়েছে। আইএমএফ বলেছে যে 5% ইনফ্লেশন না নামা পর্যন্ত, মূল্যস্ফীতি 5%-এর ঘরে না আসা পর্যন্ত পলিসি রেট যাতে 10%-এর মধ্যে বেঁধে রাখা হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যবসায়ীরা, আপনারা জানেন, খুব কথা বলছিলেন যে তারা উচ্চ সুদহারের কারণে তারা ব্যবসা করতে পারছেন না, তাদের ব্যবসায়িক বিনিয়োগ তারা করতে পারছেন না, অনেক প্রতিবন্ধকতার কথা তারা বলছেন। কিন্তু সার্বিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে যে নীতি সুদহার অপরিবর্তিত থাকুক। আপনি জানেন যে নতুন গভর্নর দায়িত্বে আসার পর উনি একটা উদ্যোগ নিয়েছিলেন যে নীতি সুদহার কমিয়ে 9.5-এ নিয়ে আসার জন্য। এবং উনি একটা মিটিংও, জরুরি একটা এমসিপি মুদ্রানীতি কমিটির একটা মিটিংও উনি ডেকেছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ওনাকে যখন এই বিষয়টা উত্থাপন করলেন যে এই মুহূর্তে পলিসি রেট কমানো ঠিক হবে না, যুক্তি দেওয়ার পর উনি কিন্তু ওনার জায়গা থেকে ব্যাকফুটে চলে গেলেন এবং 10% অব্যাহত রাখা হয়েছে। এবং আইএমএফ যারা শর্ত দিয়েছে 10% রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো এনপিএল। জানেন যে আমাদের এনপিএল অলরেডি 36 চলে গিয়েছিল, 36%-এ, ওটা থেকে নেমে এখন 30-র ঘরে আছে। সেটাকে 5% নামিয়ে আনার যে একটা রোডম্যাপ চেয়েছে আইএমএফ, যে এবং রোডম্যাপটি ইন্ডিভিজুয়াল ব্যাংক ওয়াইজ, অর্থাৎ পুরা গ্রোস রোডম্যাপ না। তারা চেয়েছে যে কোন ব্যাংক কত সালে কবে নাগাদ সে
5% মধ্যে নেমে আসতে পারবে, সেই বিষয়ে একটা তারা রোডম্যাপ চেয়েছে, এই ঋণের একটা শর্তের মধ্যে তারা এটার মধ্যে রেখেছে। পাশাপাশি তারা সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতায়নের কথাও কিন্তু তারা বলেছে, যে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতায়নের প্রসঙ্গে তারা বলেছে যে ব্যাংক কোম্পানি যে অ্যাক্ট যেটা আছে এটাকে আরও গতিশীল করা, আধুনিকায়ন করা, এবং এটাকে তারা বলেছে যে যে সরকারি ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংকগুলোর বোর্ড থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর, আপনি জানেন যে এফআইডি অর্থাৎ ফাইন্যান্সিয়াল অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা নিয়ন্ত্রণ করে। এইটা আইএমএফ বলেছে যে এটা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে দিতে হবে। তারা আরেকটি মজার বিষয় তারা সেটা এনেছে, সেটা হলো যে আমরা যে দেখি যে কয়েকদিন পরপরই ঋণ পুনঃতফসিল করা হয়, অর্থাৎ একবার করা হচ্ছে, আবার দ্বিতীয়বার করা হচ্ছে, আবার করা হচ্ছে। এটা মানে একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে গেছে, মানে একটা কালচারের মধ্যে ঢুকে গেছে আমাদের ঋণ পুনঃতফসিলের যে সুবিধাটা। এবং এইটার কারণে কিন্তু আমাদের ইকোনমিস্টরা বলে থাকেন যে যারা ভালো ব্যবসায়ী তারাও ডিপ্রাইভড হচ্ছে, তারা ক্ষতির শিকার হচ্ছেন, বা এই কালচারটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আইএমএফ বলেছে যে ঘন ঘন ঋণ পুনঃতফসিলের সুবিধাটা দেওয়া যাবে না, তারা এটা বলেছে। তারা আরেকটি শর্ত দিয়েছে যে ব্যবসায়ীদের যে বিশেষ সুবিধা দেওয়া হয়, আপনি জানেন বিভিন্ন সময়, হয়তো করোনার সময় দেওয়া হয়েছে, এরপরে এই ইউক্রেন যুদ্ধ কেন্দ্রিক দেওয়া হয়েছে, বা এখনও দেওয়া হচ্ছে, রিসেন্টলি ঈদের আগেও গার্মেন্টস সেক্টরে দেওয়া হয়েছে বেতন ভাতার জন্য। অর্থাৎ যে বিশেষ যে ঋণ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটাকে আইএমএফ বলেছে যে সেক্টরে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মানে একদম সবাইকে গণহারে না দিয়ে এটাকে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তালিকা করে তারপরে এই সুবিধাগুলো দেওয়ার জন্য তারা বলেছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হলো এই আলোচনাটা একদম প্রাথমিক আলোচনা। মূলত আগামী 13 থেকে 18 এপ্রিল ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে মিটিং হবে, স্প্রিং মিটিং, বসন্তকালীন মিটিং, ওই মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, এনবিআর, অর্থ মন্ত্রণালয় এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক সব প্রতিনিধিরা ওখানে কিন্তু সাইড মিটিং হবে ওখানে। এবং ওই মিটিংয়ে কিন্তু মূলত লোন প্যাকেজ নিয়ে মূল বিস্তারিত আলোচনাটা ওখানেই হবে। এবং ইভেন ওখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টারও নিশ্চয়ই এগুলো নেগোশিয়েট করার চেষ্টা করবে। দেখেন যে যদি ইনফ্লেশন আপনার 5%, বাংলাদেশে 5% ইনফ্লেশন নেমে যাবে, এটি আসলে কোনো ব্যবহারিক এক্সপেকটেশন না। এবং একদম যে বর্তমান যে পরিস্থিতি, ইরান যুদ্ধে যে ডলারের মানে তেলের দাম যেখানে গেছে, এখানে আসলে সুযোগটা খুবই কম। হ্যাঁ, বা এই যুদ্ধ না থাকলেও 5% এক্সপেক্ট করা বড় কঠিন। আর সবচেয়ে বড় কথা, ইনফ্লেশনটা তো আসলে শুধুমাত্র যে মুদ্রা সরবরাহের কারণে হচ্ছে না, এটি সাপ্লাই কনস্ট্রেন আছে, অন্যান্য ইস্যু আছে। তো এখন কয়টা ডলার ধার নেওয়ার জন্য যদি আমাদের আপনার পলিসি রেটটা 10% থাকা, মানে যে ব্যবসায়ীরা, যে কোম্পানিগুলো এমনিতেই তাদের ইনফ্লেশনারি সাইকেলে তাদের বিক্রি কমে গেছে, যে তাদের যদি এখন বড়োইং কস্টটা না কমে, অলরেডি যে ঋণ করে তারা যে ব্যবসা বাণিজ্য কারখানা করেছেন সেগুলো সার্ভিসিং করা এখন কঠিন হয়ে গেছে। আমরা যদি পাবলিকলি লিস্টেড যে কোম্পানিগুলো আছে তাদের যদি আমরা প্রফিট লস অ্যাকাউন্টগুলো দেখি, তো আসলে প্রপারলি নেগোশিয়েট করাটার মাধ্যমেই মুক্তি। আর কোনো পয়েন্ট যদি আপনি অ্যাড করতে চান? না, এই যে আপনি যে পয়েন্টটা ধরলেন যে পলিসি রেট, এটা ব্যবসায়ীদের যুক্তি, এটা আবার ইকোনমিস্ট বা অ্যানালিস্টদের কিন্তু আরও একটা পাল্টা যুক্তি আছে, আমি যদি একটু অ্যাড করি। সেটা হলো তারা কিন্তু বলেন যে এখন শুধু ইন্টারেস্ট রেটটা শুধু ব্যবসার মূল প্রতিবন্ধকতা না। আপনার জ্বালানি নাই, আমার বিদ্যুৎ নাই, আমার হলো অন্যান্য অবকাঠামো নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, আমার অনেক গ্যাপ পূরণ করার পরে কিন্তু বিনিয়োগের প্রসঙ্গটা আসে। এই ঘাটতিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শুধু পলিসি রেটের উপরে নির্ভর করে যে বিনিয়োগ বেড়ে যাবে, পলিসি রেট কমালে বা বাড়ানো থেকে কমে যাবে, এটা আসলে বাংলাদেশের একটা মানে 360 ডিগ্রি ইনকনভেনিয়েন্সের প্যাকেজ টু ডু বিজনেস হিয়ার।